হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ওয়াও, হোয়াট এ টাইমিং! ইয়েস, পারফেক্ট টাইমিং। জলদি করে আমাকেও নাস্তা দাও, বড্ড ক্ষুধা লেগে গেছে। সকাল সকাল তোমার এখানে আসতে গিয়ে না খেয়েই বের হয়েছি, আর গেটের কাছে আসতেই তোমার খিচুড়ির ঘ্রাণ আমার নাসারন্ধ্রকে অ্যাটাক করে বসল। তাই হয়তো ক্ষুধাটা একটু বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, নচেত এখন এত ক্ষুধা লাগার কথা না আমার। বাসায় থাকতে তো একটু ক্ষুধা টের পাইনি। একদমে কথাগুলো শেষ করে খিলখিল করে হাসতে লাগল লাবণ্য। যদিও জানে রেহেনা বেগম ওর কথা শুনের আগে গজগজ করে উঠবেন, তবু বেশ মজা নিয়ে একটু বেশি বকবক করল। কেন জানি ওর বড় খালাকে খেপাতে ভালো লাগে। বেচারি যখন রেগে যান তখন লাল হয়ে যায় তার চেহারা। এমনিতেই সব দোষ নিয়ে ফেলেন রেশমা মানে লাবণ্যের মায়ের উপর, তখন আরও বেশি জোর দেন সেখানেই। জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছে বড় খালা ওর আম্মুকে দুই চোখে দেখতে পারেন না। তার একটা বিশেষ কারণও অবশ্য ও জানে, কিন্তু সেই কারণটাকে মিটিয়ে মায়ের বড় বোনের মনকে নরম করার কোনো মেডিসিন ওর জানা নাই। মাঝে মাঝে আম্মুর জন্য এই এক কারণে বড় মায়া হয় লাবণ্যের। এ আর নতুন কি? তোর মা তো হলেন একজন জমিদারনী, তার কি আর এসব দিকে খেয়াল আছে? এমন ঢিঙ্গি মেয়ে যে সাত সকালে না খেয়ে বের হয়ে অন্যের ঘরে এসে প্লেট নিয়ে বসছে, আছে কি সেদিকে কোনো খেয়াল তার? এতদিনে যার হুঁশ হয় নাই তার আর হবে কেবল মরলে। শুরু হয়ে গেলেন রেহানা বেগম, রেগেমেগে একেবারে টমেটো হয়ে গেলেন মুহূর্তেই। আহ রেহেনা, কি শুরু করলা এই সকালে? একটু থামাতো। নাজমুল সাহেব রেহেনা বেগমের বর, ব্যবসায়ী মানুষ, কাজের কথা ছাড়া অকাজের কথা একদমই পছন্দ করেন না। নাস্তার টেবিলে এসে স্ত্রীর এমন ঝাঁঝালো ক্যাটক্যাটানি শুনে বিরক্ত হয়ে উঠলেন। আরে খালুজি, থামাচ্ছেন কেন? খিচুড়ির সাথে খালামনির এমন ঝালো ঝালো বাক্য বড় টেস্টি হয়। দুইটা একসাথে না হলে মজা পাবেন না। খেতে খেতে লাবণ্য নাজমুল সাহেবের দিকে তাকিয়ে বলে আবার একটু হাসল। লাবণ্যের কথা শুনে ওর খালুজি একটু মুচকি হাসি দিয়ে নাস্তা শুরু করলেন। কোনো উত্তর যে দিবেন না তা লাবণ্য ভালো করেই জানে। তা এই সাত সকালে কি মনে করে আসা হলো এই বাসায়, তাই তো এখনো বললি না? বাসা থেকে নাস্তা করে ধীরে সুস্থে আসলে কি এমন ক্ষতি হতো তোর? সুযোগ দিয়েছ যে কারণ বলবো। এসেছি ভার্সিটি যাব বলে। প্রথম দিন যাব, তাই একা একা তেমন একটা সাহস পাচ্ছিলাম না। সকাল সকাল না আসলে যে তোমার ছেলের দেখা মিলবে না। ভাইয়া তো আর আমার মতো এভারেজ স্টুডেন্ট না, তার তো আবার টাইম টেবিল আলাদা। সে তো আর আমার টাইম টেবিল মেনে চলবে না। তার সাথে চলতে হলে তার টাইম টেবিল মেনে চলতে হবে। তাই তো সকালের এত প্রিয় ঘুম নষ্ট করে ছুটে আসতে হলো এখানে। এই এত বকবক করিস, মুখ ব্যথা করে না? তোর মা কি শাসনটাও করতে জানে না? আর তুই ভার্সিটি যাবি কেন? তুই কি ভার্সিটিতে পড়িস নাকি? তোর মায়ের কি কোনো ধ্যান নাই তোদের উপর? মেয়ে ভার্সিটি কেন যাবে তা প্রশ্ন করেনি একবার? আহ খালাম্নি, তুমি শুধু শুধু আম্মুকে বকছ। আম্মু জানে তো। আম্মু যাওয়া আসার ভাড়াও দিয়ে দিয়েছে, ওইটুকুতেই দায়িত্ব শেষ। এসব বলে আর কি হবে? কিন্তু তুই কেন যাবি? তুই তো মাত্র HSC পাশ করলি। ভার্সিটিতে না গেলে কি এডমিশনের কার্যক্রম চালানো যায় খালাম্নি? কোথায় এডমিশন টেস্টের সিট পড়বে? কোনো পথে গেলে টাইম মতো গিয়ে পরীক্ষার দিন পৌঁছানো যাবে। দিন অফিসে। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, আর ফর্দ শোনাতে হবে না। টেস্ট পরীক্ষা দিলেই কেউ চান্স পেয়ে যায় না। ভার্সিটিতে পড়া অত সহজ না। এর জন্য স্টুডেন্টের পাশাপাশি তাদের বাবা মায়েরও কন্ট্রিবিউশন থাকতে হয়। তোর বাবা মা তো নিজেদের নিয়ে ব্যস্ত, তোদেরকে দিবে সে সময় তাদের কই? ধাড়ি মেয়েকে টাকা দিয়ে আমার ঘাড়ে ফেলে সে নিশ্চিন্তে প্রেম করে বেড়াচ্ছে। কি তার? রেহেনা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বয়সে চুলে পাক ধরলেও মুখের লাগামের কোনো পরিবর্তন হয়নি। ডিসগাস্টিং। নাজমুল সাহেব একটু উত্তেজিত হয়েই কথাটা বললেন। আর তাতে রেহানা বেগম কেমন চুপসে গেলেন। ডাইনিংয়ে বাবা মায়ের উচ্চবাচ্য শুনে হিমেল রুম থেকে দৌড়ে বের হয়ে এল। মাথায় মনে হয় পানি দিয়েছিল, তা চুল বেয়ে টপটপ করে পড়ছিল। ওর অবস্থা দেখে রেহানা বেগম এবার ছেলের দিকে নজর দিলেন।
কিরে বাবু, চুলটাও ভালোমতো মুছিস নাই? দেখো কি কাণ্ড, চুলের পানিতে তো শার্টটা ভিজে গেছে। না মানে আম্মু তোমাদের। আর বলতে পারল না, লাবণ্য খাবার রেখে লাফিয়ে উঠে বলতে শুরু করল, খালাম্নি তুমি ভেবো না, আমি দেখছি। তুমি বরং ভাইয়াকে নাস্তা করাও, বাকিটা আমি দেখছি। বলতে বলতে হিমেলের রুমে ঢুকে গেল। আব্বু ইনসুলিন নিয়েছিলে? আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই আগে নিজেকে নিয়ে চিন্তা করো। পরীক্ষা শেষে দেশে থাকবি নাকি হোমায়রার কাছে চলে যাবি? আব্বু আগে পরীক্ষাটা শেষ করি, পরে এই চিন্তা করা যাবে। ঠিক আছে, এখন নাস্তা করো। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তুই কিন্তু বাইক নিয়ে বের হবি না। রিকশা নিয়ে যাবি ভার্সিটিতে। আব্বু তুমি কেন যে আমাকে ট্রাস্ট করো না তা বুঝি না। এতটা ভয় পুষো মনে, আবার আমেরিকাতেও পাঠাতে চাও। একবারেই মিলে না হিসাব, এত হিসাব মিলাতে হবে না। আবেগের বশে তোকে দেশে রেখে তোর ভবিষ্যৎ নষ্ট করার মতো নির্বোধ আমি না। সবকিছুর ঊর্ধ্বে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে, এখন আমি যাই। কথা আর বাড়তে দিলেন না, নাজমুল সাহেব বের হয়ে গেলেন। হিমেল খাওয়া রেখে ওর আব্বুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবাই শুধু নিজের স্বার্থ দেখে, কেউ আমার কথা ভাবে না। বড় মেয়ে আমেরিকা, ছোট মেয়ে মালয়েশিয়া, এখন ছেলেকেও দূরে পাঠানোর পায়তারাতে আছে সবাই। আমার কথা শুনবে এমন কেউ কি এই পৃথিবীতে আছে? কথাটা শেষ করে রেহেনা বেগম ফ্যাচফ্যাচ করে কাঁদতে লাগলেন। আম্মু, এখন আবার তুমিও শুরু করলা? এই ভাইয়া, তোমার খাওয়া শেষ হয়েছে, জলদি আসো, লেট হচ্ছে তো। হিমেলের রুম থেকে চিৎকার করে কথাটা বলল লাবণ্য। লাবণ্য এত সকালে এ বাসায় আসছে কেন? ওদের বাসায় কি কোনো সমস্যা হয়েছে না? হিমেল খাওয়া শেষে উঠতে উঠতে ওর মাকে জিজ্ঞেস করল, সমস্যা আর কি? ও নাকি তোর সাথে ভার্সিটি যাবে, তাই আসছে। গু আমার সাথে কেন? ও পথ চিনে না তাই। মেয়েটা একেবারে মায়ের মতো হয়েছে, ঢঙিয়ে ভরা ডিব্বা একটা। গু হা হা হা। আম্মু, তুমি সবসময় ওর কথায় রেগে যাও বলে ও তোমাকে আরো বেশি রাগায়। ছেড়ে দাও না। কাকে ছাড়ব? আবার কখন কি অঘটন ঘটায় তার অপেক্ষায় থাক। এই মেয়ে যেই মায়ের পেটে হয়েছে তা কি আর কোনোদিন ভালো হবে নাকি? এইটাও ওর মায়ের মতোই খারাপ হবে, দেখে নিস। তুই নিজে একটু সাবধানে থাকিস ওর থেকে, বুঝলি? হুমুমকি বলতে বলতে ও রুমে ঢুকল। রেহানা বেগমও পেছন পেছন আসলেন। খালা যে আসবে তা লাবণ্য জানত। এমনটাই করে সবসময় ওকে যে সন্দেহ করে তা ওর অজানা না। আজ যেহেতু হিমেলের সাথে বাহিরে যাবে তাই আর খালাকে খেপাল না। বেশ ভদ্রমতোই হিমেলের জন্য একটা শার্ট ইস্ত্রি করে সামনে এগিয়ে দিল। নাও ভাইয়া, একটু জলদি চেঞ্জ করে নাও। স্ত্রীর জন্য ধন্যবাদ বলার দরকার নাই। আজ আমার প্রয়োজন বেশি, তাই তোমার জন্য এতটুকু কষ্ট করলাম। কিন্তু আমি চেঞ্জ করব কেন? কি সাংঘাতিক! তুমি বুঝি ভেজা শার্ট পরে ভার্সিটি যাবা? ঠান্ডা লেগে যাবে না? দুদিন পর পরীক্ষা, এতটা রিস্কে যাওয়ার কি দরকার? চেঞ্জ করে আসো। কি বলে ইচ্ছে করেই রুম থেকে বের হয়ে গেল। রেহানা বেগমও লাবণ্যের সাথে সাথে বের হয়ে এলেন। ভাগ্নির কথায় যুক্তি আছে তাই আর কথা বাড়ালেন না ওখানে। শোয়ান, এসব ক্ষেত্রে ওর থেকে সাহায্য না নিয়ে নিজের মা বাবাকে সাথে নিবি, এতে তোর জন্যই ভালো হবে। দিনকাল ভালো না, কখন কি অঘটন ঘটে তা তো আর বলা যায় না। তোর মাকে বুঝিয়ে বলে এরপর থেকে সঙ্গে নিয়ে বের হবি। রেহানা বেগম বেশ শান্ত গলায় কথাটা বুঝিয়ে বললেন। কই চল। ব্যাগ কাঁধে নিয়ে হিমেল বের হয়ে এল। আর তাই রেহেনা বেগমের কথার কোনো উত্তর না দিয়ে মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে হিমেলের পেছনে পেছনে বের হয়ে এল লাবণ্য। কি ব্যাপার, তুমি বাইক বের করছো না যে? আব্বুর বারণ আছে। কি আশ্চর্য, তুমি এমন কেন? সবসময় খালাম্নি আর খালুজির কথা মতো চলো কেন? মাঝে মাঝে নিজের ইচ্ছে মতো চলে দেখো কেমন মজা লাগে। আমি এমনই। তুই কি খালাম্নির কথা শুনিস না? মাঝে মাঝে শুনি না, যেমন আজ শুনি নাই। আজ আমার কথা ছিল রৌশনকে রেডি করিয়ে দেওয়া, দাদিকে গোসল করিয়ে দেওয়া, অথচ আমি দায়িত্ব রেখে পালালাম। কি বলেই ফিক করে হেসে উঠল। মানে পরে বলছি, আগে বলো আমরা কি হেঁটে হেঁটে যাব না রিকশায় যাব? ওয়াও, এটাও দারুণ হবে। ও আল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া বলে খুশিতে গদগদ করতে লাগল। হিমেলের সেদিকে কোনো খেয়াল নেই। ও একটা রিকশা ডেকে তাতে উঠে বসল, সাথে সাথে লাবণ্য উঠে বসল। এখন বল, কোথায় যাবি? কি কি কাজ করতে হবে?
কার্জন হলে যাব, ঘাটে বসে পানিতে পা ভেজাবো, আমার এই নীল ওড়নাটা মেলে দাঁড়াবো, আর তুমি বকুল গাছটার ডাল নাড়িয়ে ফুল ফেলবে, অনেক ফুল, যাতে আমার ওড়না ভরে যায় ফুলে। কি বলছিস এগুলো? তোর মাথা ঠিক আছে? তুই আর্টসের স্টুডেন্ট, তুই কার্জন হলে যাবি? কি আশ্চর্য, এখানে সায়েন্স আর্টস আসছে কোত্থেকে? আমি যেমনটা স্বপ্নে দেখেছি তেমনটাই তো করব। স্বপ্ন মানে? ভোর রাতের দিকে স্বপ্ন দেখলাম ঠিক এমনটাই। তুমি এই শার্টটা পরে বকুল গাছটার ডাল ধরে ঝাঁকি দিচ্ছ আর ঝুরঝুর করে ফুল পরে আমার আঁচল ভরে যাচ্ছে। আমি ঘাটে বসে পা ভেজাচ্ছি আর তুমি পাশে বসে বাদাম ছিলে ছিলে আমার মুখে তুলে দিচ্ছে। কথাটা বলেই হি হি করে হেসে উঠল লাবণ্য। তোর মাথা ঠিক আছে তো? না নাই, জানো, এই স্বপ্নটা দেখার পর তা বাস্তবায়নের লক্ষ্যে আমি আম্মুর পারমিশন ছাড়াই সকালে মিথ্যা বলে বাসা থেকে বের হয়ে গেছি। নিজের ডিউটি ভুলে গেছি। খালাম্নির সব ধরনের দৃষ্টি উপেক্ষা করেছি। আলমারি ঘেটে এই শার্টটা বের করে ইস্ত্রি করেছি। সব ধরনের ভয় সহ্য করে এখন স্বপ্ন বাস্তবায়নের পথে নেমেছি। বলতো আমার সাহস কেমন? দারুণ না? এবারও লাবণ্য কথা শেষ করে হাসতে লাগল। হিমেল চুপ হয়ে ওর কথাগুলো শুনছিল, কোনো উত্তর দিচ্ছিল না দেখে লাবণ্য আবারও বলল, কি খুব অবাক হচ্ছে আমার সাহস দেখে? আজ আব্বুর পকেটও মেরেছি, পুরো ৩,০০০ টাকা। কারণ আজ দুপুর পর্যন্ত ঘুরব। এরপর তোমাকে নিয়ে কাচ্চিবাইতে হানা দিব পেটকে শান্ত রাখতে। এক কথায় বলতে পারো আমার স্বপ্ন বাস্তবায়নে তোমার কন্ট্রিবিউশনের জন্য ট্রিট দিব। বল, দারুণ আয়োজন করছি না? সাহসটা কেমন? ভয় পাইছ? না, তুই তো এমনই। তুই কি আর বদলাবি কখনো? জীবনও বদলাবো না। যতদিন এই দেহে আছে প্রাণ ততদিন আমি এভাবেই থাকতে চাই। আম্মুকে রাগানোটা অন্তত ছাড়। তোর মুরব্বি হয়, তাকে এভাবে সবসময় খেপাস কেন? ভালো লাগে খালাম্নি যে সবসময় আম্মুর উপর রেগে থাকে, তা আমি আর আম্মু খুব উপভোগ করি। প্রথম কষ্ট পেতাম, কিন্তু আম্মু একদিন বললেন, আমরা মানুষ যাকে বেশি ভালোবাসি তার প্রতি বেশি জন্মে অধিকার, রাগ, ক্রোধ। আম্মুকে খালাম্নি অনেক বেশি ভালোবাসে, আর তাই আম্মুর প্রতি তার এত বেশি রাগ, এত বেশি ক্ষোভ। খালাম্নির সেদিনের সেই ডিসিশন আম্মু মন থেকে মানতে পারেনি এখনো। বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। স্নেহের বিশ্বাসটা আম্মুর এখন জিরোর কোটায়। আপুদেরকেও তাই বিশ্বাস করতে চায়নি। বাদ দাও, আজ তুমি শুধু আমার স্বপ্ন পূরণ করে দাও। কয়দিন পর আমার পরীক্ষা, আর তুই এখনই এমন স্বপ্ন দেখলি? আমার টাইম লস হচ্ছে। আমি ফিরব। প্লিজ না, তুমি এমনটা করবে না। তাহলে আমি প্রতিদিন তোমাদের বাসায় এসে তোমাকে বিরক্ত করব। তখন আরো বেশি টাইম কিল হবে। প্রমিস করছি, আজ আমার স্বপ্নটা পূরণ করে দাও। আগামী 7 দিনে আমার ছায়াও তুমি দেখবে না। প্রমিস রাখতে পারবি? পারবো, জানো তো আমি সব পারি। না পারিস না, ভালো হতে পারিস না। নিয়ম করে আমাকে জ্বালানো ভুলতে পারিস না। হিমেল কথাটা বলে ঘাড়টা ঘুরিয়ে লাবণ্যের দিকে তাকালো, আর তখনই লাবণ্য কিছু একটা উত্তর দিতে হিমেলের দিকে ফিরতেই চোখাচোখি হল দুজনের, আর তখন একসাথে হা 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 করে হেসে উঠল দুজন। কি তোর পা ভেজানো হলো? এবার উঠ। ঘাটে এতক্ষণ বসে থাকার কোনো মানে হয় না। হিমেল পাশে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু বিরক্ত নিয়েই বলল। লাবণ্য বেশ কিছুক্ষণ হিমেলের দিকে তাকিয়ে থেকে একটু আবদারি স্বরে বলল, খুকি আশ্চর্য, তুমি বাদাম না এনে এখানে দাঁড়িয়ে বলছো উঠতে? তুমি কি আমার কথাটা বোঝো নাই? আমি কি চাইলাম আর তুমি কি বলছো? এবার হিমেল চোখে মুখে আরো বিরক্ত ফুটিয়ে বলল, এই সকালে তোর জন্য বাদাম কই পাবো? আর কাজ নাই আমার, এখন তোর জন্য বাদাম খুঁজতে দৌড়াবো। রেগে যাচ্ছ কেন? লাগবে না বাদাম। বাদাম অন্য আরেক দিন দিও। হলো তো? এবার আমার পাশে একটু বসো। এখানে কি শুটিং হচ্ছে? ঢং করিস না। এখানে আমার অনেক পরিচিত মুখ আছে। স্যার ম্যাডামরাও দেখতে পাবে। আমি বসবো না গি। উফ, তুমি একটা আস্ত ভিতুর ডিম। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? আচ্ছা লাবণ্য, তোর কি মনে হয় না তুই একটু বেশিই পাকনা হয়ে যাচ্ছিস? হঠাৎ এমন সব কাজ করিস যা তোকে মানায় না। কেন এমন করিস? তোমার অবগতির জন্য বলছি, আমার 3টা বান্ধবীর বিয়ে হয়ে গেছে। তাদের একজনের 3 মাসের এক বাচ্চা ছেলে আছে। আরেকজন মাত্র কনসিভ করছে। আরেকজন বরের সাথে হানিমুনে আছে। আর খালাম্নিরও আমার এই বয়সে হুমায়রা আপু কোলে ছিল, আর আমার আম্মু এই বয়সেই অঘটনটা ঘটিয়েছিল।
সো বলতে পারো আমি মোটেও বয়সের আগে পাকনা হয়নি। আমার মনে হয় তুমি নিজেই বয়সের তুলনায় একটু ভীতু বেশি। একদম পুরাই হাবলু টাইপের গু। দেখ আম্মু এমনিতেই তোকে নিয়ে সন্দেহ করে, খালাম্নির জন্য তোকেও মনে করে তুই। আরে বাহ, খালাম্নি তো আমাকে একদম ঠিকই ধরতে পেরেছেন। আমি তো একদম আমার আম্মুর মতোই, আপনি মার্জিকা মালিক, আপনি মার্জিকা গোলাম গো। হুমুম এভাবে বললে আম্মু একদিন ঠিকই তোকে আমাদের বাসায় আসতে নিষেধ করে দিবে। আমি বলে রাখলাম তুই লিখে রাখু। লিখতে হবে না, এমন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাতে সমস্যা কি? আমি থুরাই না কেয়ার করি কারো বাধা। আমি করি আমার যা মন চায় বলে হিহিহি করে হেসে উঠল লাবণ্য। প্লিজ তুই আর কমপ্লিকেট করিস না আমার লাইফটাকে। জ্বালাইস না আর, উঠ। আমার ডিপার্টমেন্টে যেতে হবে, কিছু কাজ আছে। উঠ বলছি। তোমার ডিপার্টমেন্টে যাব না। ছেলেগুলো যেন কেমন ড্যাব ড্যাব করে তাকায় থাকে। ওখানে দাঁড়াতে কমফোর্ট ফিল করি না। তুমি যাও, আমি এখানেই বসে থাকি। মাথা খারাপ? ডিপার্টমেন্টে কেউ তোকে কিছু বলবে না, সামনে এসে ডিস্টার্ব করবে না, কিন্তু এখানে একা রেখে গেলে মাছের ঝাঁকের মতো ঘিরে ধরবে। পাশে দাঁড়িয়ে আছি, তাও কত কত চোখ দেখতে পাচ্ছি। দারুণ না ব্যাপারটা বলো তো? তোমার সাথে আছি অথচ তুমি একবারও আমাকে দেখলে না, কিন্তু কত কত চোখ এদিক ওদিক দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে একটু আমাকে দেখার জন্য। তোর দিকে না তাকালে দেখলাম কিভাবে যে তুই আজও ছোট্ট কালো টিপটা বাঁকা পড়েছিস। ইন্নালিল্লাহ। তুমি দেখছ? তাহলে ঠিক করে দেওনি কেন? তুই কবে বুঝবি লাবণ্য, এসব ঠিক না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় কালপাত্র আছে। এসব মেইনটেইন করা খুব জরুরি। উফ, আমি অস্থির হয়ে উঠেছি তোমার এতসব গানের কথায়। নাও উঠলাম, চল এবার যাই। হয়েছে আমার স্বপ্ন পূরণ, খায়েশ মিটছে। এই চোখের যত দোষ বন্ধ করলেই সব উলটপালট স্বপ্ন দেখা শুরু করে। আরে বাবা, দেখবি যখন ভালো কিছু দেখ। শাহরুখ খান না দূর, ও তো এখন অনেকটা আঙ্কেল এইজের। বরুণ, আদিত্য ফাদিত্য কাউকে নিয়ে দেখ, তা না সব আজব পাবলিক এসে ভিড় করে স্বপ্নের মধ্যে। আর এই পাবলিক কোনো সময় জেন বলে বসে, হে বালিকা তোমার স্বপ্ন দেখা বারণ, তুমি আর কখনো স্বপ্ন দেখবা না গিয়ে। বলতে বলতে উঠে দাঁড়ালো লাবণ্য। এই এখন আবার মুখটা ফোলায় রাখবি কতক্ষণ? রাখ, তাও ভালো। এখন চলু বলে হিমেল নিজের ডিপার্টমেন্টের দিকে হাঁটা শুরু করল। লাবণ্য ইচ্ছে করেই ওর পাশাপাশি না হেঁটে পিছনে আস্তে আস্তে হাঁটতে লাগল। হিমেল জানে এখন হাজারবার বললেও ও শুনবে না, যদিও ওর এই গাল ফোলানোটা বেশি সময় স্থায়ী হয় না। লাবণ্য কখনোই রাগ ধরে রাখতে পারে না। কিছুক্ষণ পর ভুলেই যায় যে কেন রাগ করেছিল। হিমেল দেরি না করে ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে গেল। লাবণ্য সামনের বারান্দার সিঁড়িতে ওড়না বিছিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর হিমেল ফিরোর সাথে ওর ক্লাসমেট এক বন্ধুর সাথে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে দুজন যেন কি বিষয়ে কথা বলছিল। হঠাৎ করেই হিমেল হা 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 করে হেসে উঠল। লাবণ্য আর চোখে তাকিয়ে তাই দেখছিল বারবার, যদিও ওর সামনে দাঁড়িয়ে আছে হিমেলেরই দুই বন্ধু। ওরা লাবণ্যকে চিনে আর তাই ওকে একা বসে থাকতে দেখে গল্প জুড়ে দিয়েছিল। লাবণ্য হু হা করে গল্প শুনছিল শুধু। মুড অফের কারণে তাদের সাথে কথা বলতে মন চাচ্ছিল না। হিমেল এগিয়ে আসতেই ওর বন্ধুরা হাই হ্যালো বলে চলে গেল নিজেদের কাজে। চল, আমার কাজ শেষ গো। তোমার কাজ শেষ, তুমি যাও, আমার অনেক কাজ আছে, আমি এখন যাব না গিয়ে। চল, এখন তোর কাজই করব। কোন ভবনে সিট পড়ছে, চল দেখে আসি। আমি দুদিন আগেই দেখে গেছি। আচ্ছা চল তাহলে, তোকে নিয়ে পুরো ক্যাম্পাস রিকশায় চড়ে ঘুরি। সত্যি বলছো? চল চল বলে লাবণ্য লাফিয়ে উঠে হিমেলের হাতটা জড়িয়ে ধরে হাঁটা শুরু করল। দেখ, আশেপাশের সবাই কেমন ড্যাব ড্যাব করে দেখছে। আমাকে চিনে বলে রক্ষা, নইলে খোঁজ করত ক্যামেরা কোথায়, আর কোন নাটকের শুটিং চলছে এখানে গি। ভাবুকরা যা খুশি ভাবুক, ভাবতে তাদের কে করেছে মানা? মনটা আমার, মর্জিও আমার, নাই কি তাদের জানা? শেষ করেই চিৎকার দিয়ে উঠল, ওই মামাগু, কি আশ্চর্য, তুই এইভাবে চিৎকার দিলি কেন? রিকশা কি আমি ডাকতে পারতাম না? তুমি ডাকতে ডাকতে সমনের জোড়া রিকশাটা নিয়ে নিত বলেই রিকশায় লাফ দিয়ে উঠে বসল লাবণ্য। হিমেল একটু ওর দিকে তাকিয়ে পরে নিজেও উঠে বসল। হিমেলের হাতটা ধরে ওর মাথাটা কাত করে কাঁধে ঠেকিয়ে লাবণ্য আস্তে আস্তে করে বলল, এটা কিন্তু স্বপ্নে ছিল না। এই সুখটা কিন্তু তুমি আমাকে বোনাস দিচ্ছা গু। আম্মু ঠিকই বলে, তুই একটা ঢঙের ডিব্বা। এত ঢং কোথায় রাখিস?
আচ্ছা, ওই মেয়েটাকে যার সাথে দাঁড়িয়ে প্রাণ খুলে হাসলে? আমার পাশে থেকেও তো তুমি কখনো অমন করে হাসো না। কি এখন আবার হিংসায় জ্বলছিস? এত হিংস কেন তোর